সুগার মাম্মি জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করতেছি ভালোর জন্য। A sugar mummy is an older, financially established woman who provides financial or material support to a younger companion in bracket, a sugar baby or sugar boy, in exchange for romantic companionship, affection, or sexual intimacy. আর বলার দরকার নাই, এটা পশ্চিমা সভ্যতা নাকি অসভ্যতা আমি জানি না। যাই হোক, আমি বলতেছি, যদি কোনো মুসলিম ছেলে বা মেয়ে এই সুগার ড্যাডি বা সুগার মামির পাল্লায় খপ্পরে পড়ে, সাধারণত টিনেজাররাই পড়ে বা তা একটু এদিক সেদিক, একেবারে জীবন বরবাদ, পরে পস্তাতে হবে। তখন আমার কথা স্মরণে আসবে যে ওই যে লোকটা কইছিল খবরদার সুগার ড্যাডি বা সুগার মামির খপ্পরে পড়বে না, মনে পড়বে আর চোখ দিয়ে শুধু পানি ঝরবে, বাট কিছু লাভ তো হবে না। আমার জীবনের কথা বলতেছি, আমার হিস্টোরি অফ মাই ওন লাইফ, স্টোরি অফ মাই ওন লাইফ। সম্ভবত সময়টা ৭৭ সাল, আমি তখন ঢাকায় আসছি। সো আমার কিছু বন্ধু বান্ধব একটা জায়গাতে, সেগুনবাগিচা সেন্ট্রাল ল কলেজে, ওখানে ওরা তাস খেলতো, ওখানে থাকতো, এরা চাকরি করতো, কেউ চাকরি খুঁজতেছিল, আমিও চাকরি খুঁজতেছিলাম। যাই হোক, সো ক্যারাম খেলতো সারাদিনে, বলতে গেলে ভালো খাওয়া দাওয়াও করতো। আমি মাঝে মাঝে ওখানে যেতাম। আমি তখন থাকতাম একটা মেসে, ওই সিদ্দিক বাজারে গেস্ট হাউসে, ওখানে একটা গেস্ট হাউস সেই সময় ছিল, আমার একটা বন্ধু ছিল, ওর ওখানে ছিল ওয়াজিউল্লাহ, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের টিচারও হয়েছিল। যাই হোক, ওর বাড়ি ভোলাতে, ভালো ছেলে, খারাপ না, ভালো ছেলে। তো ওখানে মাঝে মাঝে যাইতাম সেগুনবাগিচা, ওখান থেকে হাইটাই চলে আসতাম, হাইটাই যেতাম। তো কয়েকজনে মিলে একদিন ওখানে সিদ্ধেশ্বরী স্কুলের টিচারও যেত। তো ওরা সবাই ইন্টিমেট, আমার সিনিয়র, আমাকে একটা টিউশনই দিল অত্যন্ত সম্ভ্রান্ত এলাকায়। আমি এলাকাটার নাম বলতেছি না, কারণ এটা আসলে একটু খারাপ দেখাবে, ওই এলাকার কেউ দেখলে তাদের আভিজাত্যে লাগতে পারে। এটা অভিজাত এলাকা, ভদ্র মানুষের এলাকায় বলা হয়। সেখানে একটা লজিং আমাকে ঠিক করে দিল, বলল, প্রস্তাব করলো। আমি আসলে জীবনে তো কখনো লজিং মজিং থাকি নাই, সো আমার অভিজ্ঞতাও ছিল না। তো ভাবলাম যে ম্যাচে থাকি, দেখি না একটা কিরকম হয় লজিং মজিং এ থাকার অভিজ্ঞতা। তখন কত হবে, আমার বয়স ২১-২২ বা এরকম কিছু, অনার্স পাস করেছি আমি তখন। সো আমি রাজি হলাম, আমি সেই বাড়িতে উঠলাম একদিন, একটা মাসের হয়তো ২-৩ তারিখ হবে উঠেছি আমি। বলছি তো আগে, অভিজাত এলাকায়, বাড়ি গাড়ি, বিশাল বড় জায়গার উপরে বাড়ি গাড়ি, সব চাকর বাকরের কোনো অভাব নাই, দারোয়ান পিয়ন চাপরাশি। সো ওই ভদ্রলোক ব্যবসায়ী, বড় মাপের ব্যবসায়ী, তার অফিসেও আমি একটা পর্যায়ে গেছি। ওই একটা সাপ্লায়ার কাজ ছিল সরকারি অফিসে, ভালো ব্যবসা করতেন। শুনেছি যে ওনার আরো একজন ওয়াইফও ছিল অন্য জায়গায়, অন্য বাড়িতে আর কি। যাই হোক, তো আমাকে থাকতে দিল ওই বাড়িরই দোতলায়, আরো ২-৩টা রুম করা আছে, সেখানে ওদের দূর সম্পর্কে একজন আত্মীয় থাকতো। ওই ছেলেটা লেখাপড়া করতো সম্ভবত, সিএ ফার্মে টার্মে কিছু একটা। আমি একটা রুমে থাকতাম, ওই ছিল ভিতরের রুমে, আমি এই পাশের রুমে। ওখানে বাথরুম টাথরুম ভালোই ছিল, খারাপ না। না, বারবার বলতেছি, সুগার মামি, বি কেয়ারফুল। আমি শুধু বলছি যে আমার যারা সন্তান তুল্য নতুন প্রজন্ম, তাদের জানার উদ্দেশ্যে অকপটেই বলছি আমার জীবনের অভিজ্ঞতা। তো ওই পরিবারে ওনার ছেলে মেয়েরা অনেক বড়, বলতে গেলে তখন আমার বয়সী বা আমার চাইতে ২-৪-১০ বছরের, ২-৫ বছরের ছোট ছেলে, তারপরে মেয়ে, তারপরে আরো ২টা ছেলে ২টা মেয়ে, এরকম ৪-৫ জন ছেলে মেয়ে। তো বুঝতেই পারতেছেন যে ভদ্রলোক এবং ভদ্রমহিলার বয়স কিরকম। খাবার দাবারের কোনো কিছুর অভাব নাই, শাহী খাবার। থাকতে লাগলাম ১০ দিন বা ১২ দিনের মাথায় ভদ্রমহিলা, ভদ্রলোক কখন যান কখন আসেন আমি তো আর দেখি না। ওই সকাল বিকাল বাচ্চারা পড়াতে বসে, ছোট ছোট বাচ্চারা, ছোট এই বড় ছেলে মেয়েদের, ওরা তো বড়, অনেক বড়।
সো ছোট চারটা বোধহয়, দুইটা মেয়ে দুইটা ছেলেকে, বা দুইটা মেয়ে একটা ছেলেকে, এরকম আমি পড়াতাম পিটাপিটি। 2, 3, 4, 5 এরকম পড়তো আর কি। সো বলছি তো, খাবার দাবারের কোনো অভাব নেই, আরাম আয়েশের কোনো অভাব নেই। 10-12 দিন পরে ওই মহিলা আমাকে ডেকে পাঠালেন ওনার বেডরুমে, একদম খোঁজ বেডরুমে। তো আমি গেলাম, চেয়ারে, উনি বিছনায় বসে আমাকে কি বলতেছে জানেন? বলেন তো কি বলছিল? কেউ পারবেন বলতে অনুমান করে? আচ্ছা, কমেন্টস জানায়েন। আমাকে বলতেছে, আপনার সাবান, টুথপেস্ট, রুমাল, এই সেই আগ্রাম বাগ্রাম যা কিছু লাগে, কোনো পারফিউম, কোনো কিছু লাগলে আমাকে বলেন, আমি টাকা পয়সা দিব, কিনে নেবেন, কোনো সমস্যা নাই, ব্যাচেলর মানুষ, লাগতে পারে বা কিছু এরকম। মানে আপনার যা কিছু লাগবে আমাকে বলবেন, আমি সবকিছু প্রোভাইড করব আপনাকে। আমি তো নীরব শ্রোতা, আমার তো আর কিছু বলার নাই। সো এটাই উনি বললেন আর কি। আরো হয়তো কিছু কথা হয়েছিল কিনা আমি ঠিক জানি না। ভদ্র মহিলার বয়স তো বলছি তো 5-6টা ছেলে মেয়ে ওনার। দেখতেও খুব একটা সুন্দরী না আর কি, মোটেই সুন্দরী না আমি বলবো আর কি। যাই হোক, তো বললেন, আমি শুনে উপরে আসলাম। আমি দোস্তের মতন ভড়কেই গেছি, ভয় পেয়ে গেছি যে আল্লাহ। আমি তখন মোটামুটি পথ চলতে গিয়ে, আমি তখনই প্রায় বাংলাদেশ সারাটা জায়গায় ঘুরে ফেরছি, ঘুরে গেছি। আর আমি তো বাড়ি থেকে বহু দূরে লেখাপড়া করছি, সে কুমিল্লাতে, হাজীগঞ্জে, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। চড়াই উতরে অনেক তখন পার হইতে হয়েছে, ইউনিভার্সিটি আসা পর্যন্ত যুদ্ধ টুদ্ধ হয়ে গেল, স্বাধীন হলো, ইত্যাদি ইত্যাদি। এটা তো 77 সনের ঘটনা। সো আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে আল্লাহ, এখান থেকে বের হবো কিভাবে। ঠিক সেই মুহূর্তে আমার একজন ফুফাতো ভাই ছিলেন আজিমপুর কলোনিতে, উনি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে লেবার অ্যাটাচি হয়ে ওখানে ট্রান্সফার পাইছেন, ওখানে চলে গেছেন। ওই ফ্ল্যাটটা আবার আমার বাল্যকালের বন্ধু, আমার ফুফাতো বোনের ছেলে লুৎফুল কবির, আমার ক্লাসমেট, ও তখন জুট এক্সটেনশনে জয়েন করছে মাত্র। তো ওই বাসাটা নেওয়ার চেষ্টা করতেছিল। আমরা ওখানেই উঠছি, আমাদের আত্মীয় ছিল, ভাই ছিল। ওখানে তো 6 মাস থাকাই যাবে, কোনো সমস্যা নেই, আমাদের তো লোকজন স্টেটে আছে। সে ওই বাসাটা তখন ওরা থাকে, আমিও যাই। আমার আরো ফুফাতো ভাইয়ের ছেলে মেয়ে, মানে আমার চাচাতো বোনের ছেলে মেয়েরা 2-3 জন থাকে। আমরা সব ব্যাচেলর আর কি, ইয়াং, সমবয়সী। আমি, কবির, আরো আমার ভাগিনা ছিল একটা সমবয়সী, আর 2-3 জন ছোট আর কি। আমরা সবই ব্যাচেলর, বেশ মজাই লাগে। তো আমি ওখানে প্রায় যাই, আসা যাওয়া করি। তো লজিংটা হওয়ার পরে একটু কম যেতাম আর কি। তো আমি চিন্তা করলাম যে এখান থেকে আমাকে যে কোনো মূল্যে বেরোতে হবে। সম্ভবত এটা মাসের 29 তারিখে আমি ওই বাসা থেকে বলে যাই যে আমার ভাইয়ের বাসায় যাব, আমার আত্মীয় বাসায় যাব। আর আমি ওই বাসায় ফিরি নাই। কি হয়েছে কি হয় নাই পরের ঘটনা তা তো আর আমি জানি না। তো আমাকে, বলছি তো আন্দাজ করে বলবেন যে আমাকে কেন ডেকেছিল উনি, কি উদ্দেশ্য ছিল ওনার, কিভাবে মানুষকে ট্র্যাপে ফেলে এবং এক্সপ্লয়েট করে এবং নষ্ট করে, দস্তুর মতো নষ্ট করা আর কি। এটা আপনারা কখনোই ঘুণাক্ষরও যদি টের পান যে কেউ আপনাকে এই সব কিছু অফার করতেছে বা কেউ আপনাকে ডাকতেছে এই পথে, এই লাইনে, সেটা ছেলে হন আর মেয়ে হন, আপনি কখনো এই পথে পা বাড়াবেন না। আমি যদি ওখান থেকে টাকা পয়সা নিতাম, সুযোগ সুবিধা নিতাম এবং ওনার সাথে একটা সম্পর্কে জড়াতাম, তা আমার জীবনেই বরবাদ হয়ে যেত। তো when character is lost, everything is, শুধু তাই না, একটা বয়স্কা মহিলার সাথে একটা একটা অসম সম্পর্ক, তো আমার জীবন জিন্দিগি, আমার সবকিছু চলে যেত, ধ্বংস হয়ে যেত। আমি আজকে এই মুয়াজ্জেমউদ্দিন সেন্টু এভাবে আপনাদের সামনে হাজির হতে পারতাম না। আমার বন্ধু বান্ধব 2-1জনকে আমি খুব কাছ থেকে দেখেছি, তাদের স্বভাব চরিত্র, উফ, মিজারেবল, আল্লাহ মাফ করুক। যাই হোক, তাদের পারিবারিক, তাদের ব্যক্তিগত, তাদের শারীরিক, একেবারে শেষ, একেবারে শেষ, একেবারে শেষ, একেবারে শয়তানের মতন চেহারা হয়ে তারপরে মারা গেছে। সো আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার চরিত্র সবার আগে, তারপরে আপনার শরীর স্বাস্থ্য। আপনি যদি
ঠিক না থাকেন তাহলে জীবন যুদ্ধে শেষ পর্যন্ত যেতে পারবেন না, বিজয়ও অত দূরের কথা, একেবারে ধ্বংস, অধপতিত হয়ে যাবেন, বিয়ে শাদী করারও সামর্থ্য থাকবে না তখন। অনেক কাহিনী দেখি অনেক জায়গায় আর কি। সো কান্নাকাটি করা ছাড়া, গালে হাত দিয়া এখানে বসে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। আশা করি বুঝতে পারছেন। সুগার ড্যাডি, সুগার মামি এর থেকে 60,000 মাইল দূরে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।